আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিভির পক্ষ থেকে। মেডিভির আজকের লেকচারে আমি সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে যে লেকচারটা নিয়ে আমরা আলোচনা করব বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলায় ব্রিটিশ শাসন, এবং তার পরবর্তীতে আমরা আলোচনা করব পাকিস্তানের শাসনামল। আমাদের এই বাংলায় কিভাবে ব্রিটিশরা শাসন করছে এবং তার পরবর্তীতে পাকিস্তানিরা আসার পরে আমাদের এই বাংলাকে কিভাবে তারা শাসন করে গেছে, এই দুইটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং নার্সিং অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন ধরনের পরীক্ষায় এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, কিভাবে আপনি অঙ্ক উত্তরগুলো দিবেন, কিভাবে নিজের মাথার মধ্যে এটা গেঁথে নিতে পারবেন, এই বিষয়টা নিয়ে এখন আলোচনা হবে। সো আপনারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। ওকে, তো আমরা শুরু করছি। আমরা আর কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। আমাদের যে টপিকটা আছে, প্রথমে আসছে আমরা উপমহাদেশী ইউরোপীয় বণিকদের কিভাবে আগমন ঘটেছিল সেটা নিয়ে আমরা সর্বপ্রথম আজকে কথা বলবো। এই উপমহাদেশে অর্থাৎ ভারতবর্ষে, আমাদের উপমহাদেশ বলতে কি ভারতবর্ষ, যে দেশটা থেকে আজকের পাকিস্তান রাষ্ট্র, আজকের ভারত রাষ্ট্র, আজকের বাংলাদেশের রাষ্ট্র, ভুটান, নেপাল, কিন্তু ওই পাশে দেখা শ্রীলঙ্কা, এই পুরো অঞ্চলটা নিয়েই ছিল ভারতবর্ষ। তো এই ভারতবর্ষ নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম ভারতবর্ষে আসার জন্য জলপথ আবিষ্কার করেন হচ্ছে ভাস্কো দা গামা। কে আবিষ্কার করেন? ভাস্কো দা গামা। একজন পর্তুগিজ নাবিক ছিলেন ভাস্কো দা গামা। ইনি হচ্ছে সর্বপ্রথম আসছে ভাস্কো দা গামা। এই ব্যক্তি হচ্ছে সর্বপ্রথম আসছে ভারতবর্ষে আসার হচ্ছে নদীর পথ বা জলপথ আবিষ্কার করেন। কারণ প্রাচীনকালের ইতিহাস যদি আমরা দেখি, আমরা যদি দেখতে যাই তো দেখতে পারবো আসলে আগের প্রাচীনকালে আমাদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু এত উন্নত ছিল না। আজকের যোগাযোগ ব্যবস্থা কত সুন্দর উন্নত। আজকে চাইলে শ্রীলঙ্কা, কালকে চাইলে মালদ্বীপ, পরশুদিন চাইলে সিঙ্গাপুর, তারপরের দিন চাইলে কাতার, তারপরের দিন আমেরিকা, এই যে ঘুরতে পারতেছি। বাট ওয়ান্স আপন এ টাইম এত সুন্দর ব্যবস্থা কিন্তু প্রচলিত ছিল না। তখন হয়তো মানুষ একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল। আশেপাশে মানুষ আছে কি নাই এই জিনিসটা আসলে তখন কল্পনাও করতে পারতো না। যেমন আজকে পৃথিবীতে থেকে আমরা কল্পনা করতে পারি না মহাকাশের কোন গ্রহে আসলে মানুষ আছে কি নাই, এই জিনিসটা যেমন আমরা কল্পনা করতে পারি না, ঠিক তেমনি ভাবে ওয়ান্স আপন এ টাইম আমাদের এই বাংলাদেশের মানুষজন হয়তো আশেপাশে আসলে আসে কি নাই এই জিনিসটা কল্পনা করতে পারে না। ওই যে একটা গল্প আছে না, যে কোন ব্যাংক আসলে ওই যে কোকেই আসছে তার পৃথিবী বা স্বর্গ মনে করে, সে ভাবে যে এটাই হচ্ছে পৃথিবী, এখানকার আমি অধিপতি, বাট পৃথিবী যে আসলে কত বড় এই জিনিসটা আসলে দেখতে পারে না। তো ভাস্কো দা গামা 1498 সালে সর্বপ্রথম ভারতবর্ষে আসার যে জলপথ বা পথ আবিষ্কার করেন। পরবর্তীতে এখানে আসার পর তিনি লক্ষ্য করেন যে এখানে আসলে বাণিজ্য করা সম্ভব। তখন তিনি তার স্বদেশী পর্তুগিজ যারা আছে তারা এই দেশে সর্বপ্রথম আগমন ঘটে। তাই সর্বপ্রথম যে প্রশ্নটা এখান থেকে এসে থাকে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম আগমন ঘটে কোন ইউরোপীয় বণিকদের? সর্বপ্রথম আগমন ঘটে পর্তুগিজদের। ভারতবর্ষে সর্বপ্রথম আগমন ঘটে কোন ইউরোপীয় বণিকদের? পর্তুগিজদের। পর্তুগালের লোকদেরকে বলা হয় পর্তুগিজ। ভারত উপমহাদেশে ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরাই সর্বপ্রথম বাণিজ্য কুটির স্থাপন করেন। ভারতে পর্তুগিজ উপনিবেশের গভর্নর ছিলেন আছে আল বুকার্ক। ইউরোপীয় বণিকদের মধ্যে তবে সর্বপ্রথম আসছে কে? পর্তুগিজরা। পর্তুগিজদেরকে বাংলাদেশিরা বলতো বা বাংলায় বলা হতো ফিরিঙ্গি নামে অভিহিত করা হতো। ফিরিঙ্গি নামে অভিহিত করা হতো। পর্তুগিজ জলদস্যুদেরকে বলা হতো হারমাত, ঠিক আছে, হারমাত বলা হতো। তাহলে কি বলছি? পর্তুগিজ সম্পর্কে প্রথম কথা হচ্ছে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আগমন ঘটে পর্তুগিজ ইউরোপীয় বণিকদের। দ্বিতীয় আগমন, তারপরে কি বলছি, দ্বিতীয় যে কথাটা, ভারতীয় উপমহাদেশে গভর্নর ছিলেন হচ্ছে আলবুকার্ক। বাংলাদেশিরা পর্তুগিজ গণদেরকে বলতো ফিরিঙ্গি আর জলদস্যুদেরকে বলা হতো হান্দাত। এরপরে আগমন ঘটে ওলন্দাজদের। ওলন্দাজ কারা? ওলন্দাজ বলা হয় ডাচ বা হল্যান্ড বা নেদারল্যান্ড এর অধিবাসীদেরকে বলা হয় ওলন্দাজ। নেদারল্যান্ড বা ডাচ যেটা বলে, নেদারল্যান্ড বলতে পারো, ওলন্দাজ বলতে কাদেরকে বোঝায়? নেদারল্যান্ড। বর্তমানে নেদারল্যান্ডে কিন্তু নেদারল্যান্ডের হেগ শহরে
আন্তর্জাতিক আদালত, আইসিসি বলা হয়। এই আন্তর্জাতিক আদালতের কার্যালয় অবস্থিত। নেদারল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় ওলন্দাজ। তারা এই অঞ্চলে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন। তবে এই অঞ্চলের ইংরেজি বণিকদের কাছে তারা টিকতে পারে নাই। পরবর্তীতে তারা তাদের ব্যবসা নিয়ে ইন্দোনেশিয়ায় চলে গেছিলেন। কোথায় চলে গেছিলেন? ইন্দোনেশিয়ায় চলে গেছিলেন। তাহলে ডাচ কোম্পানি আমাদের ভারত উপমহাদেশে টিকতে পারে নাই। তারা কোথায় চলে গেছিল তাদের ব্যবসা নিয়ে? ইন্দোনেশিয়ায় চলে গেছিল। দ্বিতীয় যেটা, তারপরে আছে ডেনিশ। ডেনিশ বলতে আসলে কাদেরকে বোঝায়? ডেনমার্কের লোকদেরকে বলা হয়েছে ডেনিশ। কাদের বলা হয়? ডেনমার্কের লোকদেরকে বলা হচ্ছে ডেনিশ। তারা এদেশে বাণিজ্য করে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। তবে এত বেশি বোঝা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ছিল আগে যেটা বলছি, ভারত মহাদেশে সর্বপ্রথম আগমন ঘটে পর্তুগিজদের। তারপর চলে যায়, তারপরে আগমন ঘটে আসছে ইংরেজদের। ইংরেজরা আসার পর সর্বপ্রথম আসে হচ্ছে 1600 সালে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে 1600 সালে। 218, কোথাও কোথাও ভিন্ন মত রয়েছে, 217 লেখা আছে। তাহলে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এখানে একটা কথা বলে রাখি, সম্রাট জাহাঙ্গীর একবার খুব অসুস্থ হয়ে পড়ে এবং কোনোভাবে তিনি সুস্থ হচ্ছিলেন না। তখন একজন ইংরেজ ডাক্তার, ইংরেজ চিকিৎসক সম্রাট জাহাঙ্গীরকে সুস্থ করেন। এতে খুশি হয়ে, এই যে দেখবা যে সিনেমা দেখতে পারো বা বিভিন্ন জায়গায় দেখতে পারো, রাজারা কিন্তু বলে যে সুস্থ হওয়ার পর বা মন খুশি হয়ে যাওয়ার পরে, বলো তোমার কি লাগবে, আমি তোমাকে তাই দিব। তো সম্রাট জাহাঙ্গীর তখন খুশি হয়ে ইংরেজ চিকিৎসককে বলে, আপনি কি চান, আমি আপনাকে তাই দিব। ইংরেজ চিকিৎসক তো বুদ্ধিমান, ও তার মাথা মোটা না। ও কি বলছে? ও বলছে যে আমার দেশের ভাইদের, ইংরেজদের আপনার দেশে বাণিজ্য করার সুযোগ দেন, বাণিজ্য করার সুযোগ দেন। যে কথা সেই কাজ, বাণিজ্য করার সুযোগ দিছিলেন সম্রাট জাহাঙ্গীর। প্রশ্ন আসে, ইংরেজদের এদেশে বাণিজ্য করার সুযোগ দিছিলেন কে? সম্রাট জাহাঙ্গীর। ইংরেজদের এদেশে বাণিজ্য করার সুযোগ দিছিলেন সম্রাট জাহাঙ্গীর। 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ক্যাপ্টেন হকিংস 1608 সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশ নিয়ে বাণিজ্য কুটির স্থাপন করেন। কোথায়? সুরাটে। প্রথম স্থাপন করেছিলেন সুরাটে। পরবর্তীতে বাংলাদেশে প্রথম স্থাপন করা হয় যে সুরাটের পরে কোম্পানির এজেন্ট জব চার্নক। আমি বলছিলাম কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? জব চার্নক। কলকাতা নগরী প্রতিষ্ঠা করছেন কে? জব চার্নক। ইংরেজ সম্পর্কে প্রথম কথা, ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600 সালে। ইংরেজরা বাণিজ্য করার সুযোগ পায় সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। ইংরেজরা প্রথম তাদের বাণিজ্য কুটির স্থাপন করেন সুরাটে। সর্বশেষ যে কথাটা আছে, কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা জব চার্নক কে? জব চার্নক। সর্বশেষ আগমন ঘটে ফরাসিদের, সর্বশেষ আগমন ঘটে ফরাসিদের, অর্থাৎ ফ্রান্সের অধিবাসীদের। ফ্রান্সের অধিবাসীরা আছে সর্বশেষ আছে। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1664 সালে তারা আসে এবং তারা এদেশে কিন্তু বেশ কিছু বছর কিন্তু বাণিজ্য করছে, প্রায় 100 বছর তারা বাণিজ্য করছে। কাশিমপুরে তারা বাণিজ্য কুটির স্থাপন করেছিল এবং সেখানে তাদের কিন্তু বিশাল একটা আধিপত্য ছিল। তাহলে ফরাসিরা এদেশে সর্বশেষ এদেশে ব্যবসা করার সুযোগে আছেন 1664 সালে। কাশিমপুরে তারা বাণিজ্য কুটির স্থাপন করেন এবং সেখানে তাদের একটা কাশিমপুর তো কারাগারের নাম, কাশিমনগর হবে। কাশিমনগরে তারা বাণিজ্য কুটির স্থাপন করেন। কাশিমপুরের কথা মোটামুটি সবার মোটামুটি জানার কথা। এটা হচ্ছে ঢাকার বাংলাদেশের সবচাইতে সেন্ট্রাল জেলখানা হচ্ছে কাশিমপুরে অবস্থিত, গাজীপুরের কাশিমপুরে। যারা মোটামুটি ব্যাচেলার পয়েন্ট নামক যে নাটকটা দেখছে তারা মোটামুটি কাশিমপুর মোটামুটি জানার কথা। সো কাশিমনগর ছিল হচ্ছে ফরাসিদের বাণিজ্য কুটির এবং এখানে অনেক আধিপত্য ছিল। ইংরেজরা ওইখানে বারবার যুদ্ধ করে তাদেরকে পরাজিত করতে পারছিল না, এক লাস তাদেরকে পরাজিত করতে পারছে। তাহলে বাণিজ্য স্থাপন করছিল কারা? ফরাসিরা সর্বশেষ। এরপর আছে তথ্যকণিকা দেখে আমরা একটু। ভাস্কো দা গামা আফ্রিকা মহাদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত উত্তরমাশা অন্তরীপ ঘুরে ভারতে পৌঁছান 1498 সালের 27 মে। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় আসেন কারা? পর্তুগিজ বণিকরা। প্রথম আসে কারা? পর্তুগিজ বণিকরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পর্তুগিজরা বাংলাদেশিদের কাছে কি নামে পরিচিত ছিল? ফিরিঙ্গি। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু একটা দিছি, ওই একটাই ভালো করে পড়তে হবে। আর পর্তুগিজদের প্রথম গভর্নর ছিলেন আলবুকার। চট্টগ্রাম দখল করে সেখানে চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করছিলেন কে? শায়েস্তা খান। আর বিতাড়িত করে এটার নাম রাখছিলেন ইসলামাবাদ। কি নাম রাখছিলেন? ইসলামাবাদ। তাই চট্টগ্রামের আরেকটা নাম বলা হয় ইসলামাবাদ। চট্টগ্রামের আরেকটা নাম বলা হয় কি? ইসলামাবাদ।
চট্টগ্রামের আরেকটা নাম দেওয়া হয় ইসলামাবাদ। পর্তুগিজদের বিতাড়িত করছিলেন শায়েস্তা খান, তাই চট্টগ্রামের একটা নাম কি ইসলামাবাদ। এরপর আছে হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা পরিচিত ডাচ বা ওলন্দাজ নামে। যে দেশের অধিবাসীদের বলা হয় ড্যানিশ। কোন দেশের? ডেনমার্কের। দরকার নাই এগুলো অত। ইংরেজরা বিনা শুল্ক বাণিজ্য করার অধিকার পান কার শাসনামলে? সম্রাট মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ইংরেজরা বাণিজ্য করার সুযোগ পাইছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসে, এটা পরীক্ষায় বিভিন্ন সময় পরীক্ষায় এটা আসতে দেখা যায়। এরপর আমরা চলে যাই উপমহাদেশে ইংরেজ শাসন ব্যবস্থা। উপমহাদেশে কিভাবে ইংরেজদের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, কিভাবে হলো, এই জিনিসটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। সেটা হচ্ছে সর্বপ্রথম আছে দ্বৈত শাসন। দ্বৈত শাসনের প্রবর্তক বলা হয়েছে রবার্ট ক্লাইভকে। একটা কথা আমি একটু বলে রাখি, এমন একটা ইতিহাস বলা হয়ে থাকে, এই যে আমেরিকা যে দেশটা আছে, আমেরিকার দেশটা কিন্তু আসলে খুব বেশি একটা ভালো দেশ না। তো একসময় আসলে পৃথিবীর যে শাসন ব্যবস্থা সবকিছু কিন্তু পরিচালিত হচ্ছে ইউরোপ থেকে, সবকিছু কিন্তু সৃষ্টি হয়েছে ইউরোপ থেকে। আমরা জানি ইউরোপের পরে এখান থেকে সারা পৃথিবী ব্যাপী কিন্তু ছড়াই গেছে, ইউরোপের পরে সারা পৃথিবীতে এটা কিন্তু ছড়াই গেছে। ইউরোপরা সর্বপ্রথম আমেরিকায় যাওয়ার পথ আবিষ্কার করে, আমেরিকায় যাওয়ার পথ আবিষ্কার করে। ইউরোপরা এই ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করে। তো ইউরোপরা কি করতো, ওদের দেশে যারা আছে বেয়ারা আছে, বেয়ারা বলতে মানে আসলে ভালো না, অবদ্ধ ছেলে পেলে থাকে আর কি, যারা আসলে কি বিভিন্ন ধরনের খুন খারাপি বা আসলে অত্যাচারের শিকার বেয়ারা পোলাপান, সেইগুলারে সর্বপ্রথম আমেরিকায় পাঠিয়ে দিত। পরবর্তীকালে এই বেয়ারা গুলো এসে এখন আমেরিকা সারা পৃথিবী শাসন করে। তা ইউরোপরাও কি করতো, ইউরোপে যেমন ছিল তেমনি ভাবে ব্রিটিশ, ইউরোপেরই তো একটা দেশ আছে ব্রিটিশ বা ইংল্যান্ড যাই বলো, ব্রিটিশ, এরা কি করছিল, এরাও এদের দেশে যত বেয়ারা পোলাপান আছে, বেয়ারা ছেলে থাকে, সেইগুলাকে এই ভারতে পাঠাই দিত। অভদ্র সেগুলাকে ভারতে পাঠাই দিত, উচ্ছৃঙ্খল সেগুলারে ভারতে পাঠাই দিত। রবার্ট ক্লাইভ এই ব্যক্তিও ছিল একটা উচ্ছৃঙ্খল ব্যক্তি। ইনি কিন্তু কয়েকবার আত্মহত্যা করতে হয়ে আত্মহত্যাতে মুখ থেকে ফিরে আসছে, এবং সে এতটাই বর্বরচিত ছিল, পৃথিবীর ইতিহাসে তার বর্বর চড়ার ইতিহাস লিপিবদ্ধ আছে। এই ব্যক্তিটাও কিন্তু বেশ একটা ভালো ছিল না। তো তিনি কিন্তু বারবার আত্মহত্যা করতে যেও আত্মহত্যা করতে পারে নাই, এক লাস্ট তিনি কিন্তু আত্মহত্যা করেই মারা গেছেন। রবার্ট ক্লাইভ কিন্তু আত্মহত্যা করেই মারা গেছেন। ওকে, তো দ্বৈত শাসকের প্রবর্তক ছিল হচ্ছে রবার্ট ক্লাইভ। পলাশির যে যুদ্ধ হয় সেখানে ইংরেজদের প্রধান সেনাপতিও ছিলেন লর্ড রবার্ট ক্লাইভ। এরপর 76 মন্বন্তর। তো বাংলায় বেশ কিছু দুর্ভিক্ষ দেখা যায়, এর মধ্যে 76 মন্বন্তর, 76 মন্বন্তর বলা হয়, 43 মন্বন্তর আছে, এমন বেশ কিছু দুর্ভিক্ষ আছে। তো বাংলার ইতিহাসে সব থেকে বড় দুর্ভিক্ষ হয় 1770 সালে। ওই সময় অনাবৃষ্টি এবং বিভিন্ন কারণে খাদ্যের অভাবে সমগ্র বাংলার 1 কোটি মানুষ মারা যায়, 1 কোটি। তখন বাংলার জনসংখ্যা ছিল 3 কোটি, এখন তো কত কোটি তার ঠিক নাই, আগে ছিল 3 কোটি, সেখানে 1 কোটি মানুষ মারা গেছে। 1 কোটি মানে চিন্তা করা যায় না, মানে প্রত্যেকটা 3 জনের মধ্যে একজন মারা গেছে, 2 লোকের মৃত্যুবরণ করে। বাংলায় এটা 1176 সন। এই জন্য এই যে 76 আছে, এই 76 স্মরণে এটাকে বলা হয় 76 মন্বন্তর। প্রশ্ন আসতে পারে 76 মন্বন্তর হয় বাংলা কত সনে? 1176 সনে। ইংরেজি কত সনে? 1770 সনে। একটা কথা আমি এখন একটু বলে রাখি, বাংলা আর ইংরেজির মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা কেমন? বাংলা সন থেকে ইংরেজি সন সাধারণত হচ্ছে, ইংরেজি সনের থেকে বাংলা সন সাধারণত হচ্ছে 7 বছর বেশি থাকে, 7 বছর বেশি থাকে। যেমন 1176 আর কিন্তু কিছু মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিলের 14 তারিখ পর্যন্ত, এই যে সময়টা এপ্রিলের 14 তারিখ পর্যন্ত, এই সময়টা কিন্তু এই 7 বছরের আর গ্যাপ থাকে না, তখন থাকে 6 বছরের গ্যাপ। কয় বছরের গ্যাপ থাকে? 6 বছরের। কারণ এই কয়েকটা মাস ইংরেজি সালের পরিবর্তন হলেও বাংলা সালের কোনো পরিবর্তন হয় না, তাই এই 3টা মাস আর 4টা মাস মানে 3.5 মাস, এই 3.5 মাস কিন্তু 6 বছরের গ্যাপ থাকে। তাহলে বাংলা ছিল 1176 আর ইংরেজিতে ছিল 1770। ভারত শাসন আইন এটা জারি করা হয় 1858 সালে। 1858 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহের পর তখন কোম্পানির শাসন থেকে ভারতকে মুক্ত করে ভারতবর্ষকে ব্রিটিশ তাদের একটা প্রদেশ হিসেবে ঘোষণা করে।
প্রদেশ হিসেবে ঘোষণা করে এবং তাদের রাজা হিসেবে বলে ব্রিটিশের রাজা হবে প্রধান প্রধান এখানকার প্রধান, রানী হবে রানী ভিক্টোরিয়া, রানী এলিজাবেথ, এদের নাম তো আমরা শুনছি, তারা হবে হচ্ছে ভারতের প্রধান। তাই ভারত শাসন আইন কার্যকর হয়েছে 1858 সালে। 1858 সালে ভারত শাসন আইন কার্যকর হয় বা পাশ হয়। ব্রিটিশ পার্লামেন্টে 1858 সালে ভারত শাসন আইন পাশ হয়। এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর আছে গভর্নরদের শাসন। বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিন্তু ব্রিটিশরা তাদের গভর্নর নিয়োগ দিছে। প্রথম যে গভর্নর ছিলেন তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিং। কি নাম? ওয়ারেন হেস্টিং। বাংলায় প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন আছে ওয়ারেন হেস্টিং। বাংলায় প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিং। তিনি লর্ড ক্লাইভের দৈত্য শাসনের ব্যবস্থা রহিত করেন। লর্ড ক্লাইভ এসে যে দৈত্য শাসন ব্যবস্থা দিয়েছিলেন, যে এখানে তিনি দুইটা কথা বলছিলেন যে সব ক্ষমতা কিসের মধ্যে থাকবে, বাট সব ক্ষমতা থাকবে হচ্ছে কোম্পানির কাছে, থাকবে কোম্পানির কাছে। আর বাকি যেখান থেকে আবার এটা সহায় ছিলেন যে এখানের প্রদেশের মধ্যে তিনি কিছু রাজার মুখ স্থাপন করছিলেন, রাজা স্থাপন করছিলেন, যে রাজাদের নামে কোম্পানি তাদের শাসন ব্যবস্থা চালাবে, রাজাদের নামে কোম্পানি শাসন ব্যবস্থা চালাবে। সো দৈত্য শাসন ব্যবস্থা রহিত করেন কে? ওয়ারেন হেস্টিং। কে করেন? ওয়ারেন হেস্টিং। আর রাজস্ব বোর্ড স্থাপন করছিলেন কে? ওয়ারেন হেস্টিং। এরপর যেটা আছে লর্ড কর্নওয়ালিস, খুবই গুরুত্বপূর্ণ এবং এই ব্যক্তির নাম পড়া রাখবে, কারণ এই ব্যক্তি বিখ্যাত হয়েছেন দুইটা কারণে। এক হচ্ছে ইন্ডিয়া সিভিল সার্ভিস কমিশন নামে একটা কমিশন তৈরি করেন, যেটা বাংলাদেশের এখন আছে বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন, সেরকম ইন্ডিয়ান সিভিল সার্ভিস কমিশন নামকরণ করেন লর্ড কর্নওয়ালিস। আর একটা আছে সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত এটাকে বলে সান্ধ্য আইন। কি বলে এটাকে? সান্ধ্য আইন। চিরস্থায়ী বন্দোবস্ত এটাকে বলা হচ্ছে সান্ধ্য আইন। এখানে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আগে জমিদার প্রথা প্রচলিত ছিল, তো জমিদারদের ক্ষেত্রে একটা আইন করা হয় যে কোন জমিদার যদি সন্ধ্যার আগে খাজনা পরিশোধ করতে না পারে, কোন জমিদার যদি সন্ধ্যার আগে খাজনা পরিশোধ করতে না পারে, তাহলে তার জমিদারি উচ্ছেদ হয়ে যাবে, অর্থাৎ সে আর জমিদার থাকতে পারবে না। এটাই ছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রস্তাব, এবং এই প্রস্তাবটা নেওয়া হয় আছে 1793 সালে। এই আইনটা পাশ হয় 1793 সালে। সহযোগিতা করছিলেন রাজা রামমোহন রায়। কে করছিল? রাজা রামমোহন রায়। এর ফলে রাজা রামমোহন রায়ের সহযোগিতায় কে করছিল? লর্ড কর্নওয়ালিস। এরপরে কি হয় যে জমিদারদের যে নির্যাতন, এই নির্যাতন থেকে বাংলার মানুষ একটু রক্ষা পায়। ওকে, এরপর আছে লর্ড ওয়েলেসলি। কি আছে? লর্ড ওয়েলেসলি। এনি হচ্ছে অধীনতামূলক মিত্রতার নীতি। অধীনতামূলক মিত্রতার নীতির প্রস্তাব দেন। অধীনতামূলক মিত্রতার নীতির প্রস্তাব দেন যে আমার অধীনে থেকে আপনি কাজ করবেন, আমার বশ্যতা স্বীকার করেন, ইংরেজদের বশ্যতা স্বীকার করেন। কিন্তু এর বিরোধিতা করছিল মহীশূরের শাসক। মহীশূরের শাসক কে? মহীশূরের শাসক টিপু সুলতান। কে? টিপু সুলতান। মহীশূরের শাসক টিপু সুলতান এটা রাস্তায় বর্ষতা স্বীকার করে না। তিনি বলেন আজকে আমি আপনার কথা মানবো না। মহীশূরের শাসক টিপু সুলতানের সাথে এই যে লর্ড ওয়েলেসলি এর যুদ্ধ বাঁধে, তার ভাইকে সে পাঠাইছিল এবং সেই যুদ্ধে টিপু সুলতান মারা যায় এবং বাংলার তার দমন হয়ে যায় আর কি। যে সমস্যাটা ছিল সেই সমস্যা থেকে তারা মুক্তি লাভ করে। সো এরপরে যেটা আছে সেটা চলে যাচ্ছে। এরপরে আমরা একটু তথ্য কণিকা গুলা দেখে নিই যে গভর্নরের যে শাসন ব্যবস্থা আমরা পড়লাম, এবং গভর্নরদের শাসন ব্যবস্থায় কি কি আছে একটু দেখে নিই। সর্বপ্রথম সাম্রাজ্যের বিস্তারের জন্য ওয়েসলি কর্তৃক গৃহীত অধীনতামূলক মিত্রতার নীতি। অধীনতামূলক মিত্রতার নীতি। টিপু সুলতান ও লর্ড ওয়েসলির মধ্যে যে যুদ্ধ হয়, চতুর্থ মহীশূর যুদ্ধ, সেটা হয় 1799 সালে। লর্ড ক্লাইভ দ্বিতীয়বার ভারতবর্ষে আসেন আছে 1765 সালে। আর এই 1765 সালে এসে দ্বৈত শাসন প্রবর্তন করেন। দ্বৈত শাসনের প্রবর্তন করেন কত সালে? এই যে লেখা আছে 1765 সালে। 1765 সালে দ্বৈত শাসনের প্রবর্তন করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 76 মন্বন্তর, এটা হয়েছে 1176 সনে বা 1770 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 76 মন্বন্তর, এটাও খুব গুরুত্বপূর্ণ। এরপর আছে চিরস্থায়ী বন্দোবস্ত। আগে কর্নওয়ালিস রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করেন সেটা ছিল 10 বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত জমির মালিক হয়েছে জমিদারগণ। যে আইনের বলে নির্দিষ্ট দিনে রাজস্ব প্রদানে ব্যর্থ হলে বহু পুরাতন জমিদারি হারায় সূর্যাস্ত আইনে। সূর্যাস্ত আইনে ওই যে বললাম না যে টাকা যদি পরিশোধ করতে না পারে তাহলে তার আর জমিদারি থাকবে না, এটা কি ছিল? সূর্যাস্ত আইন। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি মেমোরাইজিং এর পরে। এরপরে আমরা হচ্ছে গভর্নর জেনারেলদের শাসন। এতক্ষণ গভর্নরদের শাসন বলছি, এখন আর একটা নতুন শব্দ যুক্ত হয়েছে, জেনারেল। নতুন পদ কিন্তু, এটা কিন্তু আগে ছিল গভর্নর, এটা কি? গভর্নর জেনারেল। গভর্নর জেনারেলদের মধ্যে প্রথমে পল্টাবে হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। কে পল্টাবে? লর্ড উইলিয়াম বেন্টিং।
লর্ড উইলিয়াম বেন্টিং স্মরণীয় হয়েছেন একটা কারণে, সেটা হচ্ছে তিনি সতীদাহ প্রথা রহিত করেন। সতীদাহ প্রথা আগে প্রাচীনকালে বলতে আগে বেশ কিছু বলতে 200 বছর আগের কথা যদি বলি, তখন এই উপমহাদেশে কি করা হতো, হিন্দুদের তো দেখছো যে পোড়ায় ফেলে আর কি, মরা পোড়ায়। তো তেমনি ওই যে সময় দেখা যেত কি যে ছোট ছোট বয়সে যে যাদের একটা পুরুষ তার বয়স আছে 55 বছর বা 60 বছর, সে আসছে একেবারে 12 বছর 13 বছরে একটা মেয়েকে বিয়ে করতো। বিয়ে করার পর ওই যে 60 বছরের বুড়া, ও তো আর 5 বছর পরে মারা যায়। মারা যাওয়ার পরে মেয়ের বয়স হয় 17 বছর, ওর বয়স হচ্ছে 65 বছর, ও মারা গেছে। এই 17 বছরের যে মেয়েটা থাকে তাকেও চিতার মধ্যে উঠাই দেওয়া হতো। এটা ছিল হচ্ছে সতীদাহ প্রথা। অর্থাৎ যদি বর মারা যায় তাহলে তার সাথে যত স্ত্রী আছে তাদেরকেও পুরায় মারা হয়। এটা ছিল হচ্ছে সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? বিলুপ্ত করছেন উইলিয়াম বেন্টিং। কত সালে? 1829 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটাই সহযোগিতা করছিল রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় এটারও সহযোগিতা করেন। লর্ড বেন্টিং 1829 সালে 4 ডিসেম্বর আইন করে সতীদাহ প্রথা রহিত করেন। এটাই সহযোগিতা করেন রাজা রামমোহন রায়। এরপর আছে লর্ড ডালহৌসি। এরপর কি আছে? লর্ড ডালহৌসি। এই ব্যক্তি দুইটা কারণে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। দ্বিতীয় যেটা আছে, তিনি হচ্ছে যে কাজটা করছিলেন, বিধবা বিবাহ আইন। কি করছিলেন? বিধবা বিবাহ আইন। অর্থাৎ আগে একটা প্রচলিত ধারণা ছিল যে বিধবা হইলে তারা আর কেউ বিয়ে করতে পারবে না, বাট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় 1856 সালে সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। সহযোগিতা করেছিল কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর হচ্ছে সর্বপ্রথম রেল ব্যবস্থার প্রচলন চালু করেন তিনি। সর্বপ্রথম রেল ব্যবস্থা সেটারও চালু হয়েছে তিনি করছেন। কে করছেন? লর্ড ডালহৌসি। তাহলে ডালহৌসি সম্পর্কে প্রথম কথা, সত্য বিলোপ নীতির মাধ্যমে ব্রিটিশ ভারতে সাম্রাজ্যের বিস্তার করেন, সত্য বিলোপ নীতি। দ্বিতীয় কথা হচ্ছে সর্বপ্রথম রেল ব্যবস্থা চালু করেন। তৃতীয় কথা হচ্ছে বিধবা বিবাহ আইন সহযোগিতা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সালটা কত? 1856। এরপর আসতে আমরা তথ্যখনিকে একটু দেখি। সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন আছে লর্ড ডালহৌসি। ডাক টিকিটের মাধ্যমে চিঠিপত্রের আদান প্রদান, এটাও ডালহৌসি। এটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর লর্ড বেন্টিং 1829 সালে 4 ডিসেম্বর আইন করে রহিত করেন সতীদাহ প্রথা। কি রহিত করেন? সতীদাহ প্রথা। কার সহযোগিতায়? রাজা রামমোহন রায়ের সহযোগিতায়। কার সহযোগিতায়? রাজা রামমোহন রায়ের সহযোগিতায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি ব্রিটিশ শাসন। এইবার আসছে, আমরা তো বললাম যে 1858 সালে আসছে ব্রিটিশ শাসনের আসছে ক্ষমতায় চলে যায়। যে ওইটাই তখন আছে ইন্ডিয়া যে কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওইটা বিলুপ্ত হয়ে যায়। তখন পুরো ক্ষমতায় চলে যায় ব্রিটিশ শাসনের কাছে। তো ব্রিটিশ শাসনের কাছে গেলে সর্বপ্রথম যাকে ভাইসরয় হিসেবে নিয়োগ করেন তার নাম হচ্ছে লর্ড ক্যানিং। কে ছিলেন? লর্ড ক্যানিং। তো লর্ড ক্যানিং এর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, লর্ড ক্যানিং আছে 1858 সালে 2 আগস্ট ব্রিটিশ সরকারের রাজভবনে রাজশাসনে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছে অর্পণ করেন। তাকে হচ্ছে গভর্নর জেনারেলকে ভাইসরয়, এই গভর্নর জেনারেল থেকে ভাইসরয় বা বড়লাট উপাধি দেওয়া হয়েছে। তাহলে গভর্নর জেনারেল থেকে কনভার্ট হয়ে কি হয়েছে? ভাইসরয় বা বড়লাট। 1861 সালে উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন কে? লর্ড ক্যানিং। এই উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করছে কে? লর্ড ক্যানিং। ওই একই বছর তিনি উপমহাদেশে প্রথম হচ্ছে পুলিশ চালু করেন, পুলিশ সার্ভিস তৈরি করেন। এই মহাদেশে সর্বপ্রথম বাজেটও পেশ করেন তিনি। তাহলে লর্ড ক্যানিং সম্পর্কে যেটা পড়তে হবে, সর্বশেষ গভর্নর জেনারেলও ছিলেন লর্ড ক্যানিং। যেটা হয় যে সিপাহী বিদ্রোহের পর 1858 সালে ভারতবর্ষে ভারত শাসন আইন পাশ হয়। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়। ভারত শাসন আইন যখন পাশ হয় তখন এই ভারতবর্ষকে ব্রিটিশ তাদের একটা প্রদেশ হিসেবে ঘোষণা দেয়। কি বলে? তাদের একটা প্রদেশ হিসেবে ঘোষণা দেয়। এবং লর্ড ক্যানিংকে তারা ভাইসরয় বা বড়লাট উপাধি দিয়ে এই ভারতবর্ষে প্রেরণ করেন। এবং লর্ড ক্যানিং আছে কয়েকটা জিনিস কাজ করছিল। প্রথম কথা, তিনি আছে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন। এতদিন কিন্তু কাগজের মুদ্রা নাই, তামার মুদ্রা, অমুকের মুদ্রা, তমুকের মুদ্রা ছিল, বাট এই সর্বপ্রথম তিনি আছে কাগজের মুদ্রার প্রচলন করেন। 2 নম্বর আছে পুলিশ সার্ভিস চালু করেন। 3 নম্বর হচ্ছে তিনি সর্বপ্রথম আছে বাজেট ঘোষণা করেন। কি করছিলেন? বাজেট ঘোষণা করছিলেন। তিনি সর্বপ্রথম বাজেট ঘোষণা করছিলেন।
এরপর হচ্ছে লর্ড মেয়ো। ঠিক আছে, লর্ড মেয়ো। লর্ড মেয়ো সম্পর্কে বলতে গেলে প্রথম বলতে হয় ভারতবর্ষের প্রথম যে আদমশুমারি, এই আদমশুমারি হয়েছিল 1872 সালে লর্ড মেয়োর শাসনামলে। 1872 সালে লর্ড মেয়ো তার শাসনামলে সর্বপ্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। লর্ড মেয়োর শাসনামলে সর্বপ্রথম আদমশুমারি হয়েছিল 1872 সালে। লর্ড কার্জন। কার্জন খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ হয় 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ কিন্তু বাংলার ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে, কারণ এই সময় বঙ্গভঙ্গ হওয়ার কারণে বিপুল পরিমাণে মানুষ পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায়, পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলায় আসে, এবং এই সময় কিন্তু দাঙ্গাও বাজছিল, প্রচুর পরিমাণে হিন্দু মুসলিম দাঙ্গা বাজছিল। তো দুইটা প্রবেশ করে ফেলেন, একটার নাম হয়েছে কলকাতা, ওই সাইড নিয়ে একটা হয়, আর এই পাশে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে একটা হয়, যেটার রাজধানী কিন্তু আবার করা হয়েছিল তাকে ঢাকাকে করা হয়েছিল, ঢাকাকে করা হয়েছিল। তো বঙ্গভঙ্গ করেন কে? লর্ড কার্জন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা জায়গা আছে বা বিল্ডিং আছে, ডিপার্টমেন্ট আছে, কার্জন হল বলে, সেটাকে কি বলে? কার্জন হল বলে। এই কার্জনের নাম অনুসারে এটারও নামকরণ করা হয়েছে কার্জন হল। লর্ড মিন্টো। লর্ড মিন্টোর ক্ষেত্রে মনে রাখতে হবে মল্ল মিন্টো সংস্কার আইন 1909 এর মাধ্যমে মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার দেন। কে দেন? লর্ড মিন্টো। মিন্টো আইনের মাধ্যমে 1909 সালে সর্বপ্রথম মুসলমানদের ভোটাধিকার প্রয়োগের সুবিধা দেন কে? লর্ড মিন্টো। হার্ডিস, এই ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লর্ড হার্ডিস গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তিনি সর্বপ্রথম বঙ্গভঙ্গ রদ করেন। হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদের মুখে 1911 সালে দিল্লির দরবারে রাজা পঞ্চম জর্জ তার অভিষেক অনুষ্ঠানে রাজা হিসেবে যখন অভিষেক নেবে, সেই অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদ করেন। বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন ভারতের ভাইসরয় লর্ড হার্ডিস। তবে বঙ্গভঙ্গ রদ করেন কে? লর্ড হার্ডিস। বঙ্গভঙ্গ রদ করেছিলেন লর্ড হার্ডিস। আর বঙ্গবন্ধ রদের যে ঘোষণা সেটা দিয়েছিলেন কে? পঞ্চম জর্জ। এই জিনিসটা বলতে হবে। এবং এছাড়া বাংলাদেশের কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেল সেতু আছে, যেটা শুধুমাত্র রেল চলবে, আর কিছু না। এই রেল সেতুটা আছে পাবনার পাকশিতে, আর আছে যে কি বলে কুষ্টিয়ার আছে ভেড়ামারা, এই অঞ্চলগুলা নিয়ে আছে গঠিত এটা। এই অঞ্চলে সেই ব্রিজটার নাম আছে হার্ডিস ব্রিজ। এই ব্রিজটার নাম কি? হার্ডিস ব্রিজ। শুধুমাত্র লোহা দিয়ে তৈরি, একেবারে শুধু লোহা দিয়ে তৈরি এবং ঝুলন্ত অবস্থায় নদীর উপরে তৈরি করা হার্ডিস ব্রিজ। যারা দক্ষিণবঙ্গের দিকে যারা যায় আর কি, খুলনা, চুয়াডাঙ্গা এইসব অঞ্চল বা পাবনার দিকে যাবে, তারা হার্ডিস ব্রিজটা কিন্তু দেখে আসতে পারে। বাংলাদেশের একক বৃহত্তম রেল সেতু। এটা দিয়ে শুধুমাত্র রেল চলে, আর কিচ্ছু না। আর যদি বাংলাদেশের যদি বলা হয় যে রেল সেতু, সবচেয়ে বড় রেল সেতু কি হবে? একটা চোখের একেবারে চোখ বুঝে বেরোতে হবে, পদ্মা সেতু। পদ্মা সেতুর নাম কি? পদ্মা বহুমুখী সেতু। পদ্মা সেতুর নাম কি? পদ্মা বহুমুখী সেতু। তাহলে হার্ডিস সম্পর্কে কি পড়বো? বঙ্গভঙ্গ রদ করেন হার্ডিস কত সালে? 1911 সালে। সুপারিশ করেছিল হার্ডিস, রদ করেছিল কে? রাজা পঞ্চম জর্জ তার অভিষেক অনুষ্ঠানে। আর হচ্ছে হার্ডিস ব্রিজের নির্মাতা লর্ড হার্ডিস। জাস্ট এটা মনে রাখতে হবে। এবার চলে যায় লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় এবং তারপরে ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। তো মাউন্টব্যাটেন ছিলেন সর্বশেষ বা সবশেষ ভাইসরয়। মাউন্টব্যাটেন যখন ইংল্যান্ডের ভাগ হয় 1947 সালে আমাদের ভারতবর্ষকে ভাগ করে 14 আগস্ট পাকিস্তান, 14 আগস্ট পাকিস্তান, আর 15 আগস্ট ভারত, দুইটা রাষ্ট্রের সৃষ্টি হয়। ভারত আর পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। ভারত আর এটা হয়েছে পাকিস্তান। কি সৃষ্টি হচ্ছে? একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত দুইটা রাষ্ট্রের সৃষ্টি হয়। ভারত বিভাগের মাধ্যমে ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী, তৎকালীন সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন অ্যাটলি। কে ছিল? অ্যাটলি। 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাস হয়। এই আইন অনুসারে 1947 সালের 14 আগস্ট করাচিতে পাকিস্তান গণপরিষদের হাতে এবং 15 আগস্ট ভারতীয় গণপরিষদের হাতে মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তর করেন। জন্ম নেয় ভারত ইউনিয়ন ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্র। স্যার র্যাডক্লিফের নাম অনুসারে এই যে কমিশনটা, যে ভারত আর পাকিস্তান যে কিভাবে ভাগ হবে বা সীমানাটা, এটা চিহ্নিত করছিলেন স্যার র্যাডক্লিফ। কে করছিলেন? স্যার র্যাডক্লিফ। তাই একটা কথা আমি আজকে বলে রাখি, সেটা হলো ভারত আর পাকিস্তানের সীমানাকে যেমন লাইন অফ কন্ট্রোল বলা হয়, ঠিক একইভাবে কিন্তু মনে রাখতে হবে ভারত আর পাকিস্তানের যে সীমানা, ওটাকে কিন্তু র্যাডক্লিফ সীমানাও বলা হয়। র্যাডক্লিফ।
রেড ক্লিফ সীমানা বলা হয়। বাংলাদেশ আর ভারত এই দুইটা দেশের যে সীমানা, এই প্রশ্নটা কিন্তু কেউ করে না, বাট আসলে কোন সময় যে দিয়ে দিবে বলা যায় না। কারণ আমরা সবাই আসলে পাকিস্তান, অমুক তমুক, ডুলান সীমানা আছে পাকিস্তান আর আফগানিস্তান, আমরা আছে লাইন অফ কন্ট্রোল, রেড ক্লিফ সীমানা, এইসব নিয়ে পড়ে পড়ে মুখস্থ করে খাওয়া ফেলি। বাট বাংলাদেশ আর ভারতের সীমানা, এটাও কিন্তু রেড ক্লিফ সীমানা। কারণ এই জিনিসটাও কিন্তু করে দিছিলেন কে? রেড ক্লিফ, স্যার রেড ক্লিফ তিনি কিন্তু করে দিছে। আচ্ছা আমি একটা কথা বলি, এই যে স্যার নামটা জোড়ায় না, প্রত্যেকটা ইংরেজদের নামের সাথে স্যার নামটা জোড়ায়। স্যার নামটা আছে তাদের সাথে জোড়ানো হয় যাদেরকে নাইট উপাধি দেওয়া হয়। রবীন্দ্রনাথ কিন্তু নাইট উপাধি পরিত্যাগ করছিলেন। জালায়নবাগ হত্যাকাণ্ডের যে মিথ্যাচার, তার জন্য হচ্ছে তিনি জালায়নবাগ হত্যাকাণ্ডে, তার কারণে হচ্ছে তিনি নাইট উপাধি ত্যাগ করছিলেন। তো স্যার উপাধিটা কাদের দেওয়া হয়? যাদের নাইট উপাধি আছে তাদেরকে শুধুমাত্র স্যার উপাধি দেওয়া হয়। তো র্যাডক্লিফ তিনি কিন্তু নাইট উপাধি পাইছিলেন। তিনি হচ্ছে ভারত আর পাকিস্তানের যে সীমানা সেটা নির্ধারণ করছিলেন। এই জন্য লাইন অফ কন্ট্রোল রেড ক্লিফ সীমানা, এটা বলা হয় পাকিস্তান আর ভারতের সীমানাকে। ঠিক একইভাবে বাংলাদেশ আর ভারতের সীমানা, এটাকেও কিন্তু বলা হয়ে থাকে রেড ক্লিফ সীমানা, রেড ক্লিফ সীমানা। আর অবিভক্ত বাংলার শেষ গভর্নর ছিলেন ফ্রেডরিক জন বারোস। অবিভক্ত বাংলার শেষ গভর্নর ছিলেন ফ্রেডরিক জন বারোস। আর ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ভারতের প্রথম, এই যে স্বাধীন হওয়ার পর 15 আগস্ট যখন স্বাধীন হয়, তখন ভারতের গভর্নর ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। আর আমাদের পাকিস্তানের লোকজন একটু বেশি বুঝতো, তারা কি করছে, তারা গভর্নর রাখছে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহকে। তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ, ভারতের প্রথম গভর্নর হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন।